প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভি লাঞ্চ দেখার জন্য। সাথে আছি ডাক্তার সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি সরাসরি নিউ ইয়র্ক স্টুডিও থেকে সম্প্রচারিত হচ্ছে। এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি এবং আমাদের সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন নিউ ইয়র্কের প্রথিত যশা কার্ডিওলজিস্ট, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ডায়াবেটোলজিস্ট, ইন্টার্নিস্ট এবং মহাস্থানে হাসপাতালের অ্যাসোসিয়েট ক্লিনিক্যাল প্রফেসর ডক্টর সি এম হাসান। আসুন পরিচিত হই ডক্টর সি এম হাসানের সাথে। তো ডক্টর সি এম হাসান, অনেকদিন পর আপনার সাথে আবারও দেখা হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্যে। এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আমরা অনেকবার বলেছি, তারপর একটু ভিন্নভাবে বলতে চাই যে প্রতিরোধযোগ্য হৃদরোগ বা যেসব হৃদরোগ আমরা প্রতিরোধ করতে পারি, সেই সাথে অন্য কিছু রোগ, যেমন আপনারা বলেন যে ডায়াবেটিস এমন একটা সমস্যা যেটা অনেক রোগের পেছনে দায়ী, মানে অনেক রোগ সৃষ্টির পেছনে দায়ী। তো সেক্ষেত্রে সেটিও আমরা সাথে রাখবো এবং সাথে অন্যান্য প্রসঙ্গ যদি আসে সেটি আমরা আলোচনা করব। তার আগে বলে নিই দর্শক, আপনারা যারা আমাদের সাথে আছেন আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। স্ক্রিনে একটি নাম্বার আপনারা দেখতে পাবেন, যে নাম্বারটি হচ্ছে 646-307-9828। এই নাম্বারে আপনারা ফোন করে আপনাদের প্রশ্ন রাখতে পারেন। অবশ্যই ফোন করার সময় লক্ষ্য রাখবেন আজকের বিষয়ের উপরে। আজকে আমরা কথা বলছি প্রতিরোধযোগ্য হৃদরোগ এবং সাথে ডায়াবেটিস, এবং এর সাথে কি একটা সম্পর্ক বা এ সংক্রান্ত আরও কিছু প্রশ্ন আপনারা চাইলে করতে পারেন। তো ডক্টর সি এম হাসান, প্রথমেই আমি যদি আপনাকে প্রশ্ন করি যে প্রতিরোধযোগ্য হৃদরোগ, তার মানে বিষয়টা এমন যে কিছু কিছু হৃদরোগ চাইলে আমরা প্রতিরোধ করতে পারি। তো সে সম্পর্কে যদি একটু ধারণা দেন, আসলে কি কি, কিভাবে বা কি কি হৃদরোগ আমরা মানে প্রতিরোধ করতে পারি, বা সবসময় কি সেটা প্রতিরোধযোগ্য কি না। অনেক ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। তো আমরা হৃদরোগ প্রতিরোধের ব্যাপারে যেই আলোচনা আজকে শুরু করতে যাচ্ছি, সেখানে একটা কথা বলা উচিত যে প্রাইমারি প্রতিরোধ, যেটা আপনার প্রাথমিক পর্যায়ে, মানে রোগ হওয়ার আগে, রোগ বলতে হৃদরোগ বলতে প্রধান দুইটি হৃদরোগ, যেটা হলো স্ট্রোক এবং হার্ট অ্যাটাক। হার্টের মধ্যে যে রক্ত চলাচল বন্ধ হয়ে যেটা হয় এবং মগজের রক্ত চলাচল বন্ধ হয়ে যেটা হয় অনেক সময়, এবং অধিকাংশ সময় এই দুটোই কম বেশি থাকে একই মানুষের দেহের ভিতর। এটা হয়ে যাওয়ার আগে আমরা যদি প্রিভেন্ট করতে পারি, তা এটাকে আমরা বলি প্রাইমারি প্রিভেনশন। প্রাথমিক পর্যায়ে আপনি কিছু কিছু উদ্যোগ নিলেন যে এই রোগটা যেন আমাদের মধ্যে না হয়, সেটার প্রচেষ্টা। আর সেকেন্ডারি প্রিভেনশন বলতে বোঝায় যে রোগটা যাদের অলরেডি হয়ে গিয়েছে, যাদের হার্ট অ্যাটাক হয়েছে, স্ট্রোক হয়েছে, বাইপাস সার্জারি, স্টেন্ট লাগানো হয়েছে এবং হৃদরোগের আলামত প্রকটভাবে বিরাজমান, তাদের বেলায় যাতে করে এটা আরো বেশি খারাপ না হয়ে যায়, সেটাকে আমরা সেকেন্ডারি প্রিভেনশন বলি। যে সমস্ত রোগীদের অলরেডি প্রতিষ্ঠিত হৃদরোগী বা স্ট্রোকের রোগী বা পায়ের রক্ত চলাচলের রোগী, তাদের বেলায় যারা আক্রান্ত হয়েছেন, যেহেতু আমরা জেনেটিক্যালি অনেক বেশি প্রভাবান্বিত হয়ে থাকি এই সমস্ত রোগীদের দ্বারা, সুতরাং তাদের ভাই, বাবা মা বা ছেলে মেয়ে যাদের, তাদের বেলায়ও কিন্তু প্রাইমারি বা প্রাথমিক যে প্রিভেনশন করা সম্ভব সেগুলির ব্যাপারে মনোযোগ দেওয়া উচিত। প্রধান যেটা হলো যে আমাদের খাদ্যাভ্যাসের কারণে আমাদের হৃদরোগ অনেক বেশি হয়ে থাকে। অধিকাংশ হৃদরোগ কিন্তু প্রিভেন্ট করা সম্ভব বা প্রতিরোধ করা সম্ভব একমাত্র জন্মগত হৃদরোগ ছাড়া। আর যাদের বেলায় ধরেন জেনেটিক প্রিডিসপোজিশন রয়েছে বা জেনেটিক্যালি বাবা মা সবার অধিকাংশ পরিবারের সদস্যের ভিতরে হৃদরোগ রয়েছে, তাদের বেলায় একটু প্রচেষ্টাটা আর একটু কঠোর ভাবে করলে তারাও কিন্তু হৃদরোগ থেকে মুক্তি পেতে পারেন। তো এই ক্ষেত্রে সবার উপরে আসে খাদ্যাভ্যাস, যেটা আসন্ন কোরবানির ঈদে আমরা কিন্তু অনেক পরিমাণে চতুষ্পদ জন্তু খাওয়ার প্ল্যান আছে আমাদের মাথার ভিতরে। গরু, খাসি, ভেড়া আমাদের জন্য প্রস্তুত হচ্ছে। তো এগুলি খাওয়ার পরবর্তীতে আমরা এখন বাংলাদেশিরা আমেরিকান পরিসংখ্যান অনুযায়ী অফিসিয়ালি সবচেয়ে বেশি হৃদরোগ আক্রান্ত জনগোষ্ঠী হিসেবে পরিচিত। 4 গুণ বেশি আমরা লোকাল পপুলেশনের তুলনায় হৃদরোগে আক্রান্ত হয়ে থাকি। আমাদের প্রতিবেশী দেশ ভারত দ্বিগুণ হৃদরোগে আক্রান্ত হয়ে থাকে এবং পাকিস্তান 3 গুণ, কিন্তু আমরা 4 গুণ হৃদরোগে আক্রান্ত হয়ে আছি। তো এর মানে
দুইটা, এক নাম্বার হলো যে আমাদের শরীরের ওজন বেড়ে যায়, আরেকটা হলো খাবার কোয়ালিটিটা নিম্নমানের, মানে স্বাস্থ্যগত দিক থেকে নিম্নমানের, অর্থাৎ হৃদরোগের ঝুঁকি বাড়াবার এবং মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ করার ব্যাপারে নিম্নমানের খাদ্য গ্রহণ করার কারণেও কিন্তু আমরা হৃদরোগে আক্রান্ত হচ্ছি। এই জন্য দেখা যায় শতকরা প্রায় 60-70% আমাদের স্বদেশী যারা আছেন বাংলাদেশি, তাদের হৃদরোগ হচ্ছে, কিন্তু শরীরটা ওরকম মোটা না বা অনেক বেশি ওজনের আধিক্য নাই। হুম, হুম। দেহের একটা অংশ, অর্থাৎ পেটের জায়গাটা বেশ খানিকটা উঁচু হয়ে থাকে, এবং সেটাতেই কিন্তু আমাদের অনেক বড় বড় ক্ষতি। আর এটার প্রত্যক্ষদর্শী আমি নিজেই, যেহেতু আমি অ্যানজিওগ্রাম করে থাকি, এবং এই একটা মানুষের বাহিরের যে অবয়ব সেটা দেখে আমি মোটামুটি বলতেও পারি যে ভিতরে আমি কি পরিমাণ ব্লকেজ পাবো। এবং এটার মেইন কারণটা হলো যে চর্বি জাতীয় খাদ্য, বিশেষ করে প্রাণীজ চর্বি জাতীয় খাদ্য, যেমন গরুর মাংস এবং খাসি বা এই লাইনে ভেড়া, হুম, যে হুম। সমস্ত মাংস আমরা খেয়ে থাকি, এটা কিন্তু সপ্তাহে 7 দিনেই চলে অধিকাংশ সমৃদ্ধশালী পরিবার। এবং আমেরিকাতে যারা এসেছেন ওদের সবাই সমৃদ্ধশালী, এখানে প্রতিদিনই কিন্তু গরু খাসির মাংস আপনার খাওয়া হচ্ছে। কিন্তু এই ব্যাপারে নিয়ন্ত্রণ টোটালি নাই বললেই চলে, লাগামহীন অবস্থা। আমাদের প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট আছে এবং খুবই উন্নত মানের রান্নার প্রণালী আমরা ইউটিউবের মাধ্যমেও জেনে যাই, যার ফলে এগুলির ব্যবহারের ফলে আহ হয়তো অনেকে ভাত খাচ্ছেন না এবং তাদের ওজন ওই রকম বেশিও নাই, কিন্তু সাথে আরেকটা চমৎকার অভ্যাস আমি বলবো, সেটা হলো ধূমপান করা, ব্যাপকভাবে প্রচলিত। প্রতিবেশী দেশের তুলনায়ও কিন্তু আমরা অনেক বেশি ধূমপান করে থাকি, এবং এই দুইটি সম্মিলিত ভাবে আমাদেরকে ডায়াবেটিসের দিকে নিয়ে যায়। সুতরাং আমরা 4-5টা হৃদরোগের যোগী কিন্তু 20-22 বছর বয়সেই পেয়ে গেলাম। সেটা হলো যে আমাদের কোলেস্টেরল হাই থাকে জন্মগতভাবে, খাদ্যাভ্যাস নিম্নমানের, চতুষ্পদ জন্তু খাওয়া হচ্ছে, ফ্যাটি জিনিস খাওয়া হচ্ছে। 3 নম্বর হলো ইদানিং আরেকটা জিনিস হয়েছে, সেটা হলো স্ক্রিন টাইম বেড়ে যাওয়া। আমাদের টেলিভিশন হুম, অনেক বেশি দেখা হয়, সেলফোন সব সার্বক্ষণিক ভাবে আমরা সেলফোনের দিকে তাকায় থাকি, বাধ্য হয়ে, প্রয়োজনে অপ্রয়োজনে, অথবা বিনোদনের কারণে, অথবা যোগাযোগের প্রচেষ্টায়। সেই স্ক্রিন টাইমের সাথে হৃদরোগের কিন্তু একটা মারাত্মক সম্পর্ক রয়েছে, স্ট্রোকের সাথে মারাত্মক সম্পর্ক রয়েছে। আরেকটা হলো এগুলি করতে গিয়ে আমাদের নিদ্রাহীনতা হচ্ছে, ইনসমনিয়া। আমরা রাতের বেলা অনেক কম ঘুমাচ্ছি, কিন্তু যেহেতু সময়টা বেশ খানিকটা আনন্দদায়ক ভাবে পার হয়ে যাচ্ছে, এই জন্য এই নিদ্রাহীনতাটা আমরা অতটা উপলব্ধি করতে পারছি না। ধরেন আমরা একটা ভালো মুভি দেখছি বা প্রিয়জনের সাথে কথা বলছি অনেক দীর্ঘ সময়, দেখা গেল সকালে উঠে আমরা আমাদের কাজের দিকে রওনা দিচ্ছি, দেখা গেল ঘুমাবার যে সময় সেটা হয়তো 4 ঘন্টা 4.5 ঘন্টার ভিতরে শেষ হয়ে গেল, এবং সারা সপ্তাহ এইভাবে পার হলো। সপ্তাহ শেষে হয়তো উইকেন্ডে আমরা সারা রাত ধরে হয়তো দেশে আলাপ আলোচনা করলাম। তো এখানে আমাদের স্লিপের কোয়ালিটিটাও অনেক খারাপ হয়ে যাচ্ছে, স্লিপের মধ্যে আমাদের ডিস্টারবেন্স হচ্ছে। আর যারা একটু বেশি ওজন গেইন করছেন তাদের বেলা আবার স্লিপ অ্যাপনিয়া নামে আরেকটা, যেটা নাক ডাকার যে উপসর্গ। নিদ্রাহীনতা এবং স্লিপ অ্যাপনিয়া টোটালি দুইটা আলাদা রোগ, এবং দুইটাতেই অনেকে সম্মিলিতভাবে আক্রান্ত অবস্থা থাকেন। তা এগুলি আমাদের প্রাথমিক প্রতিরোধের টার্গেট হতে পারে যে আমরা ঘুমের টাইমটা একটু এক্সটেন্ড করব। রাতের বেলা আমাদের যে স্ক্রিন টাইম যেটা, টেলিভিশন দেখা বা সেলফোনের ব্যবহার, এগুলি আমাদেরকে কমাবার কথা চিন্তা ভাবনা করতে হবে। খাদ্যাভ্যাসের বেলা হয়তো তো অন্তত সপ্তাহে 3 দিন 4 দিন আমরা হয়তো গরুর মাংস না খেয়ে মাছ, এখানে দামি মাছ যেটা ফ্যাটি মাছ আছে, রুই মাছ বা এগুলি আমাদের আহ, ক্রয়ের ক্ষমতার ভিতরেই রয়েছে, সেগুলির মধ্যে কিন্তু হৃদরোগের সম্ভাবনাটা থাকে না। উপরন্তু এটা আপনার হৃদরোগ প্রতিরোধের বেলায় মাছের ফ্যাট কাজ করছে, কিভাবে কাজ করছে সেটা আরেকটা বৈজ্ঞানিক ব্যাখ্যার ব্যাপার, জি। কিন্তু সেটার মাধ্যমে আমরা হয়তো কিছুটা সচেতন হতে পারি। এছাড়া ধূমপানের ব্যাপারে সুন্দর মেডিসিন রয়েছে, নিকোডার্ম প্যাচ বা এই লাইনের চুইংগাম। এছাড়া আপনার চ্যান্টিক্স নামে যে ট্যাবলেট পাওয়া যাচ্ছে, সেখানে শতকরা 90-95% পর্যন্ত ধূমপান কমানো সম্ভব। আমি আমার ব্যক্তিগত প্রাইভেট প্র্যাকটিসে প্রায় দেখি যে রোগী নিতে চাচ্ছেন না, বলছেন না প্যাচটা দিলে আমি সিগারেটের স্বাদটা পাচ্ছি না ঠিক মতো, অথবা আমি যদি চ্যান্টিক্স ট্যাবলেট খাচ্ছি তাহলে হুম, আমার মনের মধ্যে সে আনন্দটা আর আমি পাচ্ছি না। এবং এই হুম। আনন্দ করতে গিয়ে যে আপনার ক্যান্সার রোগে আক্রান্ত হয়, স্ট্রোক, হার্ট অ্যাটাকের সম্ভাবনা 7-8-9 গুণ বেশি বেড়ে যাচ্ছে। তাদের কিন্তু অধিকাংশই আবার ডায়াবেটিস, কোলেস্টেরল আছে, বংশে
অনেক হৃদরোগী আছে। অনেকে গর্ব করেই বলেন যে আমার 5 জন বাইপাসের রোগী আছে আমার ফ্যামিলির ভিতরে। আমার ভাই 26 বছর বয়সে রিং লাগাইছে হার্টের ভিতরে। এটা একটা মানে একটা হাস্যরসের ভিতরে দিয়ে চলছে, কিন্তু এটার মাধ্যমে যে মৃত্যুর সম্ভাবনা কি পরিমাণে বেড়ে আসতেছে বা অথর্ব হয়ে যাওয়ার যে সম্ভাবনা অনেকখানি বেড়ে আসতেছে, সেটা অনেকে খেয়াল করছেন না। আমাদের স্মৃতিশক্তিও নষ্ট হচ্ছে এই কারণে। ডায়াবেটিসের কারণে মানুষের স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি নষ্ট হয় এবং আমরা মানে লেস প্রোডাক্টিভ চাকরিতে আমরা জড়িত থাকি। যেমন গাড়ি ড্রাইভিং বা উবার, হুম এই হুম জাতীয় প্রফেশনে থাকার ফলে আমাদের শারীরিক গঠনের মধ্যে অনেক, স্কেলিটনের ভিতরে আমাদের অনেক ড্যামেজ হয়, আমাদের লাম্বার স্পাইনাল এরিয়া। এবং এটার সাথে সাথে আমাদের ছেলেদের যেই আহ, শারীরিক শক্তি বা দাম্পত্য সম্পর্কের, সেটাতেও আমাদের অনেক দুর্বলতা দেখা যাচ্ছে সেই কারণে। আহ, তো আমাদের সম্মিলিতভাবে অনেকগুলি জিনিস একসাথে চিন্তা করলে হুম হয়তো হুম। কিছুটা করা যেতে পারে, উন্নতি কিছুটা করা যেতে পারে এই লাইনে। আর যারা ধরেন অলরেডি হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং জীবনের মধ্যম পর্যায়ে পার হয়ে চলে গিয়েছেন, জি। তাদের বেলায় আহ, এই একই বিধান প্রযোজ্য। হুম এর হুম বাইরেও আপনার আরেকটা কমন জিনিস আছে, যে সেটা হলো ব্যায়ামের ব্যবহার। ব্যায়াম করার মাধ্যমে, হয় ইনস্ট্রুমেন্টের মাধ্যমে অথবা ইনস্ট্রুমেন্ট ছাড়া খালি হাতে বা ডাম্বেলের মাধ্যমে অনেক ধরনের ব্যায়াম করা সম্ভব। যোগা ব্যায়ামও করা সম্ভব। এগুলির ব্যাপারে ধরেন সপ্তাহে 1 দিন 2 দিন, যদিও সপ্তাহে 7 দিন 30 মিনিট করে প্রতিদিন এক্সারসাইজ করার বিধান রয়েছে, সেই বিধান তো আমরা কখনো মানছি বলে মনেও হয় না। অন্তত সপ্তাহে 1 দিন 2 দিন যদি এটা করা সম্ভব হতো, সেদিকেও আমি সবার দৃষ্টি আকর্ষণ করব। আর ওষুধ খাওয়ার ব্যাপারে একটা অনীহা কিন্তু আমাদের জাতিগতভাবে রয়ে গিয়েছে। অনেকে বলে আমি লাঞ্চের বদলে শুধু ওষুধ খেয়েই লাঞ্চ করলাম। এটা যদিও একটা মানে আহ, হুম মানে হুম হুম। হাস্যরসের জন্যই করা হচ্ছে, কিন্তু জি। দেখা যাচ্ছে যে মনের ভিতরে কি পরিমাণ বিতৃষ্ণা, যার ফলে মানুষ ওষুধ শেষ হয়ে গেলে হয়তো অনেকে রিনিউ করতে চান না। আচ্ছা। আবার অনেক সময় ডাক্তারের কাছে যাওয়ার ব্যাপারে অনীহা থাকে তাদের, বা রক্ত পরীক্ষার মাধ্যমে এই রোগের বর্তমান অবস্থান নির্ণয় করা, সেটাও আমরা দেখি যে অনেক অবহেলার শিকার। এই ব্যাপারে আমি সবার দৃষ্টি আকর্ষণ করব যে হয়তো পরিবারের সদস্যদের মাধ্যমে সেই মানুষটা হয়তো উপকার পেতে পারেন। প্রত্যেকে কিছু না কিছু অর্থনৈতিক অর্জন করে থাকেন। সুতরাং একজনের যদি অকাল মৃত্যু বা অক্ষমতা চলে আসে, তখন হুম হুম। পারিবারিক অর্থনীতি সেই ক্ষেত্রে আপনার নষ্ট হবে। এবং যখন লো ইনকাম সিচুয়েশন হয়, তখন ফাইন্যান্সিয়াল অ্যাংজাইটি থেকেও কিন্তু হৃদরোগ অনেক প্রোগ্রেস করে। জি। একটা রিং লাগানো ছিল, পরবর্তীতে দেখা গেলো যে ইনকাম নাই, দুশ্চিন্তায় আছেন, ঘরের ভিতরে মারামারি চলছে, হুম হুম। তখন তাদের হৃদরোগটা কিন্তু খুব অ্যাগ্রেসিভলি বেড়ে যায়। সুতরাং সব দিকে খেয়াল রাখতে হবে। আমেরিকাতে বসে খাওয়ার মতো সুযোগ খুব কম মানুষেরই আছে। আমাদের দেশে যেমন বয়স্ক হয়ে গেলে আমরা হয়তো কাজের লোক সহ, আহ, তারপরেও যারা সমৃদ্ধশালী তারা একটু আরামে থাকতে পারেন। এই দেশে সেই জিনিসটা নাই। দেশে ফেরত যাওয়ার সম্ভাবনাও অনেক কম। তো সবগুলি মিলিয়ে আমাদের নিজেদের সেটাই। ব্যাপারে স্বার্থপর হতে হবে, হুম হুম। সেটাই তো বলবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর সিয়াম হাসান। আপনি মোটামুটি আহ, পুরো বিষয়টাই একটা মানে সারাংশ তুলে ধরলেন। জি। এবং আপনার কথা থেকে যেটা বুঝলাম, এবং কথার যেটা সুর, যে আপনার রুগীদের প্রতি এক ধরনের একটা অভিযোগের একটা সুর আছে। অনেক বিষয় আপনি হয়তো তাদেরকে বলেন, তারা হয়তো সেটা অনুসরণ করেন না। এটা খুবই স্বাভাবিক। একজন চিকিৎসক হিসাবে আপনি যখন রোগীদেরকে বিভিন্ন উপদেশ দেন, হুম। তখন তারা যদি সেটা অনুসরণ না করেন, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই সেটা তো আসলে চিকিৎসক হিসাবে একটু খারাপ লাগতেই পারে। কারণ যদি আপনার কথা না শোনেন, তাহলে তো তারাই ভুগবেন। তা এটা একটা বিষয় আছে। কিন্তু আপনি শুরুতে যেটা বলছিলেন যে প্রাইমারি এবং সেকেন্ডারি প্রিভেনশন, এবং সেকেন্ডারি প্রিভেনশনটা তো অবশ্যই করতে হবে। এবং প্রাইমারি প্রিভেনশনের ব্যাপারে হয়তো অনেকে সতর্ক থাকেন না, তারা ভাবেন যে আমাদের তো এখনো কিছু হয় নাই। তো সেই ক্ষেত্রেও তো আপনি বলেছেন প্রিভেনশনটা একই রকম। এখানে অনেকগুলো কথা বলেছেন। আমি একটা ছোট্ট জিনিস জানতে চাই ফাঁকে, সেটা হচ্ছে যে আপনি বলেছেন স্ক্রিনিং টাইমের কথা। তো স্ক্রিন টাইম, যদি কেউ বেশি সময় ফোনে বা বা যেটাই হোক মানে ট্যাবে বা কাটায় বা ইন্টারনেটে কাটায়, তো সেক্ষেত্রে সেটা কিভাবে হৃদরোগের ঝুঁকি সৃষ্টি করছে?
যে এটা স্ক্রিন টাইমের মাধ্যমে এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয়। জি। ধরেন আপনাকে হয়তো খুব যেটা কমন কল, বাংলাদেশ থেকে হয়তো কেউ আপনাকে টাকা চেয়ে পাঠালো, তখন আপনার হুম। মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট সৃষ্টি হলো যে আমি কোথা থেকে দেব। তা এটার ফলে আপনার শরীরের ভিতরে একটা অ্যাড্রেনালিন হ্রাস হয়, যেটা জি। তখন একটা জরুরি অবস্থা মনের মধ্যে চলে আসে। সেটার ফলে আপনার সেই হরমোনগুলি, যেগুলি আপনার অ্যাড্রেনালিন বা নর অ্যাড্রেনালিন বা কর্টিসল হুম। নামে কিছু হরমোন আছে, সেগুলি আমার শরীরে তখন রিলিজ হয়। একটা জি। মানুষ সংবাদ শুনে বা একটা খারাপ সংবাদ শুনে বা ভালো হুম। সংবাদ শুনে এক্সাইটমেন্ট যেটা হয়, সেটা আপনার কিছুটা হরমোনাল আচ্ছা, বুঝতে রিলিজ হয়, পেরেছি। সেগুলি তখন আপনার শরীরে সুগারের পরিমাণটা একটু বাড়ায় দেয়, এমার্জেন্সি হুম। হুম। হ্যান্ডেল করার জন্য বুঝতে সুগারের পেরেছি। পরিমাণ বাড়া যায় এবং রক্তনালীগুলিকে একটু সংকুচিত করার চেষ্টা করে। হুম। 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 এটা যখন আপনার দীর্ঘমেয়াদী সময়ের জন্য আপনার শরীরে থাকে, জি। তখন সেটা আপনার রক্তনালী যেগুলি অলরেডি কিছুটা সংকুচিত ছিল, হুম। হুম। সেগুলি হুম। আরেকটু বেশি সংকুচিত করলো। এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে সমস্ত রক্তনালী আমাদের মস্তিষ্কে এবং হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে থাকে, হুম। হুম। সেগুলিকে যখন আরেকটু আপনি সংকুচিত করলেন এবং এই ফাঁকে আপনি একটা সিগারেটও খেয়ে নিলেন, সিগারেটের হুম। হুম। মাধ্যমে কিন্তু রক্তনালী একটু সংকুচিত হয়। যার ফলে কিন্তু ওভারঅল আপনার শরীরের ভিতরে হৃদরোগের একটা মারাত্মক পরিবেশ সৃষ্টি হলো। এবং আরেকটা জিনিস হলো যে ডায়াবেটিসের কারণে আপনার যেই নার্ভের ড্যামেজ হয়, যার ফলে আমরা হৃদরোগের ব্যথাটাও অনুভব করতে পারি না। তাহলে অনুভবটা বুঝতে পেরেছি। অনেকখানি, এই জন্য হুম। 40% হুম। হৃদরোগী, ডায়াবেটিসের রোগী 40% কিন্তু সাইলেন্ট হার্ট অ্যাটাক হয়, নীরবে হৃদরোগে আক্রমণ হয়ে গিয়ে তারা হুম। 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 সাইলেন্ট স্ট্রোকও হয়, সাইলেন্ট মিনি। বুঝতে পেরেছি। যার ফলে দেখা যাচ্ছে যে মানুষটা একটু অন্যমনস্ক, কথা ঠিক হুম। হুম। আগে মতো শুনে না বা অন্যভাবে ব্যবহার করছেন, সেটা হলো মিনি স্ট্রোকের আলামত। আর সাইলেন্ট হার্ট অ্যাটাকের আলামত হলো যে উনি খুব টায়ার্ড হয়ে গেছেন, এক ব্লক হুম। হাঁটতে হুম। হুম। মনে হচ্ছে যেন উনি পড়ে যাবেন বা ওনার সেই শক্তি নাই। ওই সমস্ত ক্ষেত্রে আমরা যখন পরিবার অনেক সময় নিয়ে আসে আমাদের কাছে, তখন আমরা যখন দেখি ইসিজির মধ্যে প্রচুর পরিমাণে চেঞ্জ থাকে, যে না হয়তো হৃদরোগ হয়ে গিয়েছে, আমরা যখন এনজিওগ্রাম করি তখন সব জিনিসটা আবার দৃশ্যমান হয়ে যায়। পরিষ্কার, হ্যাঁ। এতে তিনটা চারটা আর্টারির মধ্যে আপনি ব্লক পেয়ে গেলেন, কিছু রিং লাগানো হলো, কিছু ওষুধের কথাবার্তা হলো। তা ওই সময় একটা হতাশাও চলে আসে রোগীর ভিতরে। জি। নিজেকে অনেকটা খারাপ, মানে একটা বার্ডেন হিসেবে নেয় অনেকে, যারা আত্মসম্মান বোধ অনেক বেশি থাকে, তারা নিজেকে একটু মানে গুটিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু বাস্তব আচ্ছা। আপনাকে ঘিরে ধরবে। হ্যাঁ, সে- সেটাই, আমি এই বিষয়টা আসবো। আপনি যে কথাটা বললেন যে তারা যখন আক্রান্ত হন তাদের মধ্যে এক ধরনের ডিপ্রেশন কাজ করে, তখন আত্মসম্মান বোধটা জেগে ওঠে। এই বিষয়টা আমি একটু আলোচনা করতে চাই, কিন্তু তার আগে একজন দর্শক আছেন আমাদের সাথে, আমরা তার প্রশ্নটা একটু নেই। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ওয়ালাইকুম আসসালাম। ডায়াবেটিস আছে আর হার্টের একটু প্রবলেম আছে। তো ডাক্তার আমাকে একটা মেডিসিন দিয়েছেন, রেনোলাজিন। এটা কি সব সময় খেতে হবে কিনা? একটু আমাকে উপদেশ দিলে ভালো হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। রেনোলাজির অনেক ভালো একটা ওষুধ, এটাতে আপনার বুকের ব্যথা কমিয়ে দেয়, তবে এটার কোনো দীর্ঘমেয়াদী উপকার নাই। তো এটাকে আমি এইভাবে বলি যে এটা হলো হৃৎপিণ্ডের টাইলানল বা অ্যাসিটামিনোফেন, যেটা আমরা মাথা ব্যথার জন্য ব্যবহার করি। তাৎক্ষণিকভাবে উপশম। হ্যাঁ, এটা আপনার বুকের ব্যথা খুব ভালো মতো টেক কেয়ার করে। তো আপনি সবসময় খাবেন কিনা সেটা উত্তর হলো যে আপনি যদি বুকের ব্যথা মুক্ত অবস্থায় থাকেন, ওই দিন আপনি ইচ্ছা করলে নাও খেতে পারেন। আবার যেদিনকে একটু বুকের ব্যথা বেশি, সেদিনকে আপনি ডবল ডোজও খেতে পারেন, 500 থেকে 1000, সর্বোচ্চ 1000 মিলিগ্রাম দিনে সর্বোচ্চ 2 বার, মোট 2000 মিলিগ্রাম পর্যন্ত খাওয়া যায়। অথবা আপনি 500 মিলিগ্রাম দিনে একবার অথবা 250 মিলিগ্রাম দিনে একবারও খেতে পারেন, ট্যাবলেট ভাগ করে। তো এটা আপনার ঐচ্ছিক ব্যাপার। এটা দীর্ঘমেয়াদী, যেমন অ্যাসপিরিন খেলে আপনার দীর্ঘমেয়াদী হৃদরোগের আক্রমণ ঠেকানো, সেই সেই কাজটা এটা করে না, বা মেটোপ্রোলের মাধ্যমে যে বা কোলেস্টেরল ট্যাবলেটের মাধ্যমে, সেটা আপনার অ্যানোলাজিন সেই কাজটা করে না। শুধুমাত্র ওই মুহূর্তের ব্যথা কমাবার জন্য এটা বেশ শক্তিশালী একটি ওষুধ। জি, অনেক ধন্যবাদ ডক্টর সিএম হাসান। ধন্যবাদ দর্শক। আহ, আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনি পরিচয় দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিন্তু হ্যাঁ। কিছুদিন আগে আমার A1C যেটা, এটা 6.2 ছিল। যেটাই হোক, মাঝে মধ্যে আমার বাম সাইডে একটু হালকা ব্যথা করে, কিন্তু এটা কি হার্টের প্রবলেম? আমি শুনেছি যে হার্টের জন্য মানে বুকে চাপ দিয়ে ধরে, কিংবা অনেক সময় জোরে হাঁটলে মানে শ্বাসকষ্টের মতো হয়। আমার এরকম কিছু হয় না।
হঠাৎ মাঝে মধ্যে বাম সাইডে হালকা একটু মনে হয় ব্যথা করে, তারপর আবার ঠিক হয়ে যায়। সেই ক্ষেত্রে কি আমার কোনো কার্ডিওলজিস্ট ডাক্তার দেখাতে হবে? এটাই আমার প্রশ্ন ছিল। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। ডায়াবেটিস হলে আমাদের যেহেতু হৃদরোগ অনেক বহুগুণে বেশি হয়ে থাকে এবং কোলেস্টেরল থাকলে তখন সম্মিলিতভাবে আপনার হৃদরোগের সম্ভাবনাটা তখন 2, 3, 4 গুণ বেশি হয়ে যায়। তো যে কোনো ধরনের অপ্রীতিকর অনুভূতি যদি আপনার বুকের মধ্যে থাকে, সেটা নিজেকে বুঝ দেওয়ার থেকে চেক আপ করাটা বেটার হবে বলে মনে করি। যে অন্তত নিদেন পক্ষে একটা আপনার ইসিজি করার মাধ্যমে অনেক কিছু তথ্য জানা যেতে পারে, অথবা স্ট্রেস টেস্ট, যেটা হলো আপনার একটা বেল্টের মধ্যে 3 মিনিট বা 5 মিনিট হাঁটলে হৃদরোগটা অনেকটা বহিঃপ্রকাশ হয়ে যায়, খুব সহজেই ধরা পড়ে এই রোগটা। এবং যেহেতু মানে আপনার সম্ভাবনাটা বেশি, এই জন্য এটা গুরুত্ব দিয়ে নেওয়া উচিত। এবং আপনার রেগুলার মেডিকেল ডাক্তারের শরণাপন্ন হয়ে তো পরবর্তীতে আপনি হৃদরোগের ডাক্তারের কাছে যেতে পারেন, অথবা হৃদরোগের ডাক্তারের কাছে আপনি ডাইরেক্টলিও যেতে পারবেন। জি, অনেক ধন্যবাদ ডক্টর সিএম হাসান, অনেক ধন্যবাদ দর্শক। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে। আশা করি ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিবিএন ওয়েলনেস, সাথে আছি ডাক্তার সজল আশফাক। আমাদের আজকের অতিথি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ডায়াবেটোলজিস্ট, ইন্টার্নিস্ট, মাউন্ট সানাই হাসপাতালের অ্যাসোসিয়েট ক্লিনিক্যাল প্রফেসর ডক্টর সিএম হাসান। আজকে আমরা কথা বলছি প্রতিরোধযোগ্য হৃদরোগ নিয়ে, এবং সাথে ডায়াবেটিস নিয়েও কিছুটা আলোচনা হচ্ছে। ডক্টর সিএম হাসান, আপনি যেটা বলছিলেন যে একজন রোগী যখন হৃদরোগে আক্রান্ত হন তখন তার মধ্যে এক ধরনের আত্মসম্মান বোধ দেখা দেয়, উনি নিজেকে খুব অসহায় ভাবেন। বুঝলাম বিষয়টা, কিন্তু এর আগে আপনি যেটা বললেন, আপনার কথা থেকে যেটা আমি মূল সুর ছিল যে রুগীরা অনেক সময় আপনাদের কথা শোনেন না, তারা অনেক কিছু অনুসরণ করেন না, ইভেন তাদেরকে তাদের যেসব ওষুধপত্র দেওয়া হয় রিফিল করার জন্য যদি দরকার পড়ে সেটাও অনেক সময় করেন না। এবং এই যে বিষয়গুলো এবং খাদ্যাভ্যাসের কথা আপনি বারবার বলছিলেন যে এটি প্রতিরোধের ক্ষেত্রে খাদ্যাভ্যাস একটি বড় বিষয়, এবং আপনি এটাও বলেছেন এত মানে উন্নত মানের খাবার, সেটাকে আপনি যেহেতু আপনি একজন কার্ডিওলজিস্টের দৃষ্টিকোণ থেকে সেগুলো অবশ্যই নিম্নমানের খাবার। তো এক্ষেত্রে এই যে রোগীদের মধ্যে এই যে দুই ধরনের, মানে আক্রান্ত হওয়ার আগে এবং আক্রান্ত হওয়ার পরে, তার মানে কি তারা, আপনি যেটা বললেন সেকেন্ডারি প্রিভেনশন, তখন কি তারা প্রতিরোধের ক্ষেত্রে আরো সতর্ক হন নাকি আগের মতোই আচরণ করতে থাকেন? এই বিষয়টা কেন আসলে, আপনি যেহেতু এদেরকে নিয়ে মানে আমাদের দেশের রোগীদের নিয়ে মানে কাজ করেন, এটা আমার খুব জানার ইচ্ছা যে বিষয়টা কেন হয়, আপনার অবজারভেশন কি? ধন্যবাদ। এক্ষেত্রে যে অবনতি, যেটা মানে মানসিক শক্তির যে একটা অবনতি আমরা দেখি হৃদরোগ পর, নিজেকে মানে মূল্যহীন ভাবা, সেটা ধরেন এটার অনেকটা ব্যাকগ্রাউন্ড আসে আমাদের কালচারাল সাইড থেকে আর কি। যে আশেপাশের মানুষরা তখন তাকে অন্যভাবে দেখা শুরু করেন, একজন মানে অতটা যোগ্য না বা অতটা শক্তিশালী না, এবং কেয়ার করতে গিয়ে অনেক সময় তাদেরকে ডিমোরালাইজড করা হয় কিছুটা। তো আমি বলবো যে এটা রিভার্স করার খুব অল্প কিছু রাস্তা রয়েছে, কিন্তু সম্ভব। যেমন ডাক্তারের অনুমতি নিয়ে পরবর্তীতে যখন হৃদরোগে আক্রান্ত হলো বা স্ট্রোকে আক্রান্ত হলো, ব্যায়ামের পরিমাণটা যদি বাড়াতে পারতেন, তাহলে কিন্তু ব্যায়ামের মাধ্যমে মানুষের মানসিক স্বাস্থ্যের বেশ অনেকটা উন্নতি হয়। এবং এদেশে অনেক যারা ব্যায়ামের পক্ষে গবেষণা করেছেন তারা বলেছেন যে পুরোপুরি মানে সেকেন্ডারি ডিপ্রেশন, যেটা আপনার হৃদরোগের কারণে বা খুব একটা গুরুতর ক্যান্সারের কারণে, এগুলি অনেকটা বেটার হয়ে যায়। আপনি পারসেপশনটা চেঞ্জ হয়ে যায়, আপনি দুনিয়াকে অন্যভাবে দেখা শুরু করেন, কিছুটা পজিটিভ ভাবে দেখা শুরু করেন যদি আপনি ব্যায়ামের পরিমাণ একটু বাড়াতে পারেন। তা সেই ব্যায়ামটা কি পরিমাণ হবে সেটা আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে, শুধু যেটা বাড়াবার কথা বললাম সেটা হলো আপনার সময়টা বাড়ানো। হয়তো 5 মিনিট ব্যায়াম করে বাস মনে করলেন যে আমার কাজ হয়ে গেল, সেটা ধরো আপনি 5 মিনিট যদি করতে পারেন, এরপর যদি টায়ার্ড হন তাহলে দিনে 2 বার 5 মিনিট করেন, তাহলে আপনার 10 মিনিট হয়ে যাবে। অথবা 5-এর জায়গায় 7 মিনিট করলেন, তারপরে দিনে 2 বার 7 মিনিট করলেন, 15 মিনিট হয়ে গেল। তো এইভাবে আপনাকে কিছুটা গ্রিডি হতে হবে যে না, আমি আমার ব্যায়ামটা আমি করব, ইভেন দো এই ব্যায়াম করার সময় ইটস এ বোরিং থিং টু ডু,
অথবা আপনার পরিবেশ নাই ব্যায়াম করার, কেউ ব্যায়াম করে না ঘরের ভিতরে, ব্যায়ামের কথা আমাদের কালচারালি নাই। তো সেই ক্ষেত্রে আপনি যখন একা একা ব্যায়াম করছেন তখন অনেকটা মনে হচ্ছে যে আমি একটা একটা পাগলামির মধ্যে আমি ঢুকে গেলাম। তো এই 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 সমস্ত ক্ষেত্রে একটা হয়তো সবার যদি সাপোর্ট থাকে, ফ্যামিলির ভিতরে সাপোর্ট থাকে, যেটা কিন্তু আজকাল আস্তে আস্তে কমে আসছে, মানুষের ফ্যামিলি অন্যরকম প্যাটার্ন নিচ্ছে, শেপ নিচ্ছে। তো সেক্ষেত্রে আপনার মানে অ্যাচিভমেন্ট ছাড়া কিন্তু আপনার কদর অনেকটা কমে আসবে আস্তে আস্তে। সো এই জন্য আমি হৃদরোগীদের বলি যে আপনি কিন্তু ব্যায়াম করবেন নিজের পক্ষে। একটা পানির বোতল বা বড় একটা পানির বোতল বা একটা ডাম্বেল যদি সম্ভব হয়, বা একটা হাত ঘোরাবার মেশিন, কিছু একটা আপনার সাথে সংশ্লিষ্ট থাকা উচিত। এবং সপ্তাহে 7 দিনই কিন্তু, যেভাবে আপনারা সপ্তাহে 7 দিন খাওয়া দাওয়ার ব্যাপারেও কখনো বিরতিহীন ভাবে চলছে, ব্যায়ামটাও যেন বিরতিহীন অবস্থায় থাকে। সেটাই, তা এর মানে সেটা একটা মানে আমাদের দৈনন্দিন যে কার্যক্রম বা যে কাজকর্ম আমরা করি তার মধ্যেই এটাকে আসলে সংযুক্ত করতে হবে, জি, তাহলেই হয়তো সম্ভব। তো একটা বিষয় আপনি যেটা বলছিলেন যে আমাদের যে খাদ্যাভ্যাস, সে যে আমাদের যে অবস্থা, আমরা যে ধরনের খাবার খাই, এবং একই সাথে আপনি যেটা বলছিলেন যে ব্যায়ামের প্রতি অনীহা আমাদের, এই সব মিলিয়ে আমার যেটা মনে হয়, আমরা আপনাদের কাছ থেকে যেটা শুনি, এবং আপনি যেটা প্রথমেই একটা পরিসংখ্যান দিলেন যে আমাদের মধ্যে এই দেশীয়দের তুলনায় 4 গুণ হৃদরোগের যে হার বা প্রকোপ যদি বলি 4 গুণ, যেটা ভারত এবং পাকিস্তানের তুলনায়ও বেশি। তো এটার পিছনে তো আপনি দুটো প্রধান কারণ বলেছেন, এবং আমরা দেখছি আপনারা যেটা প্রায়শই বলেন যে তরুণদের মধ্যেও ক্রমশ এই হৃদরোগ হওয়ার প্রবণতা বাড়ছে, তাদের মধ্যে কোলেস্টেরলের পরিমাণ বেশি, অনেকের মধ্যে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি দেখা যাচ্ছে, এবং আপনি প্রতিরোধের কথা শুরুতেই বলেছেন। তো এক্ষেত্রে মানে কি আপনি কি দেখছেন যে আমাদের দেশের লোকরা মানে আমাদের দেশের তরুণরা অধিকতর হারে হৃদরোগে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে যেটা আপনারা বলেন যে হার্ট অ্যাটাকের সমস্যায় পড়ছেন? জি, আমাদের দেশের তরুণরা অন্যান্য এবং প্রতিবেশী দেশ ভারত এবং অন্যান্য দেশের তুলনায় বেশি হৃদরোগে আক্রান্ত হচ্ছে। তার কারণ সিগারেটের প্রতি কিন্তু আমাদের নিউ জেনারেশনের কিন্তু মারাত্মক আগ্রহ। সিগারেট মেজরিটি আমি যাদেরকে দেখি আমার হৃদরোগী হিসাবে, জি। তারা সিগারেট ধূমপান করে থাকেন এবং ধূমপান ছাড়ার ব্যাপারে সাংঘাতিক অনীহা। এবং এই ব্যাপারে যদি আপনার কোনো ওষুধ বা প্যাচ বা চুইং গামের কথা বলা হয়, কারো খুব অল্প পরিমাণে ইন্টারেস্ট থাকে এই সমস্ত ক্ষেত্রে। তারা সবাই বলেন যে বন্ধু বান্ধব, এবং এক এক দলবদ্ধভাবে ধূমপান করাটা কিন্তু আমাদের একটা কালচারাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জি। এবং এই সময় আপনার হৃদরোগী, অল্প বয়স্ক হৃদরোগীরাও কিন্তু আমি দেখতেছি তাদেরকে, যাদের মধ্যে ধরেন 35 বছর বয়স বা 32 বছর বয়সের হৃদরোগী যাদের স্টেন্ট লাগানো আছে, তারা কিন্তু ধূমপান ছাড়ার ব্যাপারে বলতেছে না আরো কিছুদিন দেখি, তারপরে একবারে ছেড়ে দেব, বা এই রোজার সামনের ঈদের পর থেকে ছেড়ে দেব। এগুলো কিন্তু বছরের পর বছর ধরে বলে যাচ্ছেন আর কি, এবং কাশছেন। আহ এটা আমি জানি না এটা কিভাবে সম্ভব এটা উন্নত করা। আর এছাড়াও যেটা আপনার মানে খাদ্যাভ্যাসের যে খারাপ সাইড যেটা, জি। সেগুলি আপনার ধরেন এই বিরিয়ানি জাতীয় খাদ্য বা এগুলির মাধ্যমে আপনার হৃদরোগ খুব অ্যাগ্রেসিভ ভাবে চলবে, বা মিষ্টি জাতীয় জিনিস, এগুলি কিন্তু আমাদের কালচারালি একদম গাথা অবস্থায় আছে। তা আচ্ছা, আচ্ছা। এখানে আপনার টোটালি ডিফারেন্ট এক ধরনের মাইন্ডসেট হয়তো শুরু করতে হবে, হয়তো সামনে শুরু হবে, কিন্তু এই ফাঁকে আমরা অনেককেই হারাবো আর কি হৃদরোগের কাছে। সেটাই, সাধারণত সেটাই। জি আপনি যেটা বলছিলেন যে ধূমপানের কথা, ধূমপানের মানে এটা তো সিগারেট, কিন্তু আমরা যে দেখি যে ভেপ নেয় যেটা বা ই সিগারেট যেটা বলি, সেটাও কি একই পরিমাণ ক্ষতিকর? সম পরিমাণেই ক্ষতিকর, যদিও সেখানে অন্যান্য কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, কিন্তু সম পরিমাণে ক্ষতিকর। কিন্তু এটা আমাদের দেশি লোকের ভিতরে অতটা ভেপের ব্যবহার নাই বললেই চলে। আচ্ছা, ইদানিং আচ্ছা। হুক্কা হুক্কা যেটা আছে, হুক্কা বা, সেটাও কিন্তু বেশ এটা মহিলাদের মধ্যে অনেক বেশি মানে প্রচলিত। নতুন করে আসছে হুকোর ব্যবহার। জি, এটা এটা মহিলাদের ভিতরে আমি একটু বেশি দেখি। আর সিগারেটটা কিন্তু মেইন স্ট্রিম সিগারেট আমাদের ছেলেদের মানে একচ্ছত্র রাজত্ব তাদের, অধিকাংশ ক্ষেত্রে আপনি সিগারেট পাবেন। এবং যখন রিয়েলাইজেশন টাইম চলে আসে, তত ইতিমধ্যে ধরেন আপনার 30 বছর সিগারেট হয়ে গেছে খাওয়া। কত বছর বয়সে?
12 বছর বয়সে শুরু হলো, 13 বছর বয়সে শুরু হলো। তো আমরা যারা যখন জন্মগতভাবে শতকরা 90 থেকে 95% মানুষের কোলেস্টেরল হাই থাকে, জেনেটিক্যালি প্রোগ্রামিং হুম হুম। কারণে বা যে কারণে হয়। আমাদের দেশে শতকরা 90% কিন্তু আপনি যখনই রক্ত পরীক্ষা করবেন আপনি দেখবেন যে কোলেস্টেরল বেশি আছে। জি। তখন তার সাথে যখন আপনার সিগারেট জুড়ে গেল, আপনার 12 বছর বা 14 বছর বয়স থেকে সিগারেট শুরু হলো, রিয়েলাইজেশন প্রথম বুকের ব্যথাটা যখন হলো তখন 35। ইতিমধ্যে আপনার কিন্তু 20 বছরের মতো আপনার কিন্তু সিগারেটের টাইম হয়ে গিয়েছে খাওয়া। হুম হুম। এখন এটা আর রিভার্সাল ইহকালে আর হবে না, কিন্তু অন্তত কমবে যদি ছেড়ে দেওয়া হয়। আর এই দেশে একটা ফর্মুলা ইউজ করে যে 20টা সিগারেট খেলে যে পরিমাণ ক্ষতি, একটা সিগারেট খেলে তার অর্ধেক ক্ষতি হয়। তো অনেকে বলেন যে না, আমি আগে 1 প্যাকেট করে খেতাম, এখন আমি 3-4টা করে খাই। একই ক্ষতি। মোটামুটি এই 9 গুণ বেশি আপনার হৃদরোগের সম্ভাবনা, যেখানে সেখানে আপনার 9-এর জায়গায় অর্ধেক ক্ষতি হবে যদি একটা করে সিগারেট খান। তবে একটা করে সিগারেট খাওয়া মানুষ সহজে পাওয়া যায় না। যারা একটা খায় তারা সাধারণত 4, 5টা, 6টা পর্যন্ত খেয়ে থাকেন। তো এগুলি আপনার যদি অলরেডি হৃদরোগে আক্রান্ত থাকে কেউ, তাদের জন্য এটা অনেক বেশি ক্ষতিকারক মানে হুম হুম। অকাল মৃত্যুর কথা আমি বিশেষভাবে বলবো। অথবা হৃদরোগে আক্রান্ত অবস্থায় পায়ে রক্ত সরবরাহ অনেকটা নষ্ট হয়ে যায়, এবং তারা কিন্তু কর্মহীন অবস্থায় থাকেন, তারা খুব ছোটখাটো কাজ করেন, এবং তাদের কিন্তু সেটাই। সাংসারিক শান্তিও কিন্তু সাংঘাতিকভাবে কম। তারা হয় মানে দাম্পত্য কল হয়ে আছেন, বা আর্নিং করতে না পারলে যেটা হয় সেটাতে আপনার প্রত্যেকে তার প্রতি নারাজ থাকে। তো এখানে সোশিও ইকোনমিক ইম্প্যাক্টও অনেক বেশি থাকে আর কি এই ধূমপানের ক্ষেত্রে। সেটাই। সেটাই। অনেক ধন্যবাদ ডাক্তার সিএম হাসান, আমরা অনেক নতুন কিছু শুনছি এবং আপনার পর্যবেক্ষণগুলি আমার মনে হয় যে দর্শকদেরও মানে কাজে আসবে, আমাদের তো আসবেই। তো আমাদের সাথে একজন দর্শক এই মুহূর্তে আছেন, আমি দর্শককে অনুরোধ করব আপনি পরিচয় দিয়ে প্রশ্নটা করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মুরাদ। আমি জানতে চাইতেছি যে আমরা যে হার্টে যে রিংটা লাগাই, এই রিংটা কত বছর পর্যন্ত এটা ভালো থাকবে? খুব সুন্দর প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন, অনেক ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য চমৎকার, ডাক্তার সিএম হাসান। চমৎকার প্রশ্ন। সেখানে রিংটা নির্ভর করছে যে আপনি সেটার একটা বিরল একটা উদ্ভিদকে যদি আপনি মাটিতে লাগান, এবং সেটা কি পরিমাণ যত্ন করা হলো সেটার উপরে নির্ভর করছে যে গাছটা কতদিন বড় থাকবে এবং টিকে থাকবে। একটা স্টেন্ট লাগাবার পরে কয়েকটা জিনিস আপনাকে খুব গুরুত্ব সহকারে অবজার্ভ করতে হয়। সেটা হলো যে আপনার, যেমন যদি ধূমপাই হয়ে থাকে, সে যদি কন্টিনিউ করে ধূমপান, 6 মাসের মধ্যেও আমরা দেখি যে পুরা স্টেন্টের ভিতরে চর্বি জমে টোটালি ব্লক হয়ে যায়। অথবা ডায়াবেটিসের A1C অর্থাৎ 3 মাসের গড় যে সংখ্যা যদি আপনার 7-এর উপরে থাকে, সেক্ষেত্রে আমরা দেখি 6 মাস 9 মাসের মাথায় আপনার স্ট্যান্ড বা রিং বন্ধ হয়ে যাচ্ছে। আর দুইটা যদি একসাথে থাকে, সিগারেট এবং ডায়াবেটিস কন্ট্রোলের বাইরে থাকে, তাহলে খুব অল্প সময়ের জন্য 1 বছরের ভিতরেই শতকরা 80-90% কিন্তু আপনার বন্ধ হয়ে যাচ্ছে। তার পরবর্তীতে আপনার যদি খাদ্যাভ্যাস খারাপ ভালো না থাকে, বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি ব্যায়াম করার অনীহা থাকে, এর বাইরেও ছোটখাটো আরো জিনিস আছে। আপনার থাইরয়েড যদি ডাউন থাকে, বা ভিটামিন ডি এর পরিমাণ কম থাকে, বা মানসিক অশান্তি থাকে, ঘরে আপনার সবসময় খিটমিটে লেগে আছে, এগুলি থাকলে আমরা দেখি যে প্রতিটা মানুষের 3টা আর্টারি, তিনটাই কিন্তু শুধু রিং সহ নয়, আশেপাশে সব আর্টারি সমস্ত বন্ধ অবস্থায় কোনো মতে জীবিত আছেন সেই মানুষটা। তখন পরবর্তীতে এটার চিকিৎসা হয় যে আপনার বাইপাস সার্জারি করার চেষ্টা হয়। অবশ্যই বাইপাস করার পরে আবার হয়তো 8-10 বছরের জন্য ঠিক হয় সবকিছু মোটামুটি। তারপরে আবার বাইপাসের গ্রাফট গুলি যখন বন্ধ হয়ে যায়, তখন সেখানে আবার রিং টিং লাগে, আরো কিছুদিন লাইফ এক্সটেন্ড করা হয়। তখন হার্ট ফেলিওর চলে আসে, যেহেতু হার্ট উপযুক্ত পরিমাণে পাম্প করতে পারে না, নর্মাল 60% থেকে কমে তখন 35-এ চলে যায়, তখন পেস মেকার, ডিফিব্রিলেটর এগুলো লাগানো হয়। তো এটা আপনার একটা খারাপ সাইড আমি বললাম। আর আপনি যদি পারফেক্টলি একটা রিং লাগাবার পরে খাদ্যাভ্যাস চেঞ্জ করলেন, সিগারেট বন্ধ করলেন, এবং সবকিছু আপনার সঠিকভাবে চললো, এই রিং জি। আপনার 30 বছর চলতে পারে, 35 বছর পর্যন্ত একইভাবে থেকে যেতে পারে। তো এটা তার মানে হচ্ছে যে 6 মাস থেকে 30 বছর, মানে এটা নির্ভর করছে রোগীর উপর, রোগীর উপরে অনেক, অধিকাংশ ক্ষেত্রে রোগীর উপর। অধিকাংশ ক্ষেত্রে। তার মানে হচ্ছে যে এটা একটা বড় বিষয়, যে এটা একটা আমার মনে হয় যে আমাদের মধ্যে অনেকের ধারণা যে আমার তো রিং পরানো হয়েছে, সো এখন তো আমার রক্তনালী ক্লিয়ার, আমার রক্ত সরবরাহ সঠিকভাবে মানে প্রবাহিত হচ্ছে, কাজে আর সমস্যা নেই। কিন্তু বিষয়টা তা না।
আপনারা যে কথাগুলি বলছিলেন আগে থেকে প্রিভেনশনের জন্য, প্রতিরোধের জন্য, মানে সেগুলো তাদের নিতেই হবে। মানে জি, সেই যে সেটাই। জি, খাদ্যাভ্যাসটা অবশ্যই পরিবর্তন করতে হবে। একই সাথে ব্যায়ামটা হয়তো আপনাদের পরামর্শক্রমে কতটুকু ব্যায়াম করবেন সেটা আপনারা বলে দিবেন, সেটা একটা বড় বিষয়। কিন্তু অন্যান্য যেসব বিষয় আমরা আলোচনা করছি, বিশেষ করে খাদ্যাভ্যাসের বিষয়টা, এবং আপনি বলছিলেন আরেকটা কথা, যে এর মধ্যে চর্বি জমে যেতে পারে 6 মাসের মধ্যে, এবং এটা যত্নটা একটা বড় বিষয়। এবং যত্ন নিলে এবং নিয়ম মতো চললে সেটা এই রিংটা ওই রক্তনলীটাকে 30 বছর পর্যন্ত সেটাকে আহ, খোলা রাখবে। যদি বলি যে রক্ত প্রবাহের জন্য খোলা রাখবে। অনেক ধন্যবাদ। দর্শক, আপনাকেও ধন্যবাদ এরকম একটি সুন্দর প্রশ্ন করার জন্য। ডক্টর সিএম হাসান, আপনি নানাভাবে অনেক বিষয়কে গুরুত্ব দিচ্ছেন, সরাসরি হয়তো বলছেন না, কিন্তু আমরা যেটা বুঝতে পারি যে আপনি মানসিক চাপের কথা বারবার বলছিলেন, এবং সেক্ষেত্রে পারিবারিক মানসিক চাপ সেটা হতে পারে নানাবিধ। সেটা সেই চাপটা পারিবারিক বিভিন্ন ধরনের সমস্যা থেকে হতে পারে, দাম্পত্যে সমস্যা থেকে হতে পারে, নানা বিষয়ক মানসিক চাপের কথা বলছেন, এবং সেক্ষেত্রেও একটা আপনি বারবারই বলছেন। আপনার আগের আলোচনাগুলোতে যদি আমরা দেখি, আপনি এই বিষয়গুলিকে খুব গুরুত্ব দেন। এই যে আহ, পারিবারিক শান্তিটা, এবং এটাও একটা যদি অশান্তি থাকে সেটা কোনো না কোনোভাবে হৃদরোগের অবস্থাকে ত্বরান্বিত করতে পারে, যে অবস্থা আছে সেটাকে বাড়িয়ে দিতে পারে। এই বিষয়টাকে একটু বলবেন কি বিস্তারিত? জি, মানসিকভাবে যারা অশান্তিতে থাকেন তারা বেশি হৃদরোগে আক্রান্ত হন, এবং পরবর্তীতে আক্রান্ত হওয়ার পরে চিকিৎসার প্রতি তাদের এক ধরনের অনীহাও থেকে থাকে। তারা হয়তো এই অশান্তির থেকে মানে বেঁচে যাওয়ার অন্যান্য পথ খুঁজছেন। তারা ঠিকমতো ওষুধ খাচ্ছেন না, বা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বা রক্ত পরীক্ষা করে দেখা যে আপনার কোলেস্টেরল, ডায়াবেটিস এগুলি ঠিক পথে আছে কিনা, এগুলি আর চেক আপ করার তার ইচ্ছা থাকে না তখন। মানে মোটামুটি তখন অনেকে ধর্মীয় কোটেশন দিয়ে থাকেন, যদিও তারা ব্যক্তিগতভাবে অতটা ধার্মিক না, যে না আর কতদিন থাকবে, এভাবে চলবে, মানে সবকিছু শেষ হয় বেটার হয়। এটা ধরেন এক ধরনের ডিপ্রেশনের সাইন। হুম হুম। যেহেতু আহ, কিছুটা আত্মঘাতী আর কি। কিছুটা আত্মঘাতী, কিন্তু মানে দায়িত্ব নিয়ে না নিয়ে আত্মঘাতী হওয়া আর কি। হুম হুম হুম। তো সেটা একটা। যে আরেকটা হলো যে ওই সমস্ত ক্ষেত্রে আরেকটা জিনিস হয়, সেটা হলো পরিবারের সাপোর্টটাও কমে থাকে। যখন আপনার একটা খিটিমিটি, সেটাই। তখন আপনার যে কেয়ারটেকার পার্সন থাকে ঘরের ভেতরে, বা যাকে আপনি আশা করে থাকেন, সেই মানুষগুলি আর তখন তার প্রতি অতটা কেয়ারও করে না। তখন হুম। এক এক পর্যায়ে এটা একটা মানে ডাউনওয়ার্ড স্পাইরালের মতো। আপনার রোগীর অনীহা, পরিবারের অনীহা, সবাই বলছে যে এটা হয়তো শেষ হয়ে যাওয়াই ভালো সবকিছু। হুম হুম তা হুম। ওই ওই এই ধরনের মানসিকতা সম্পন্ন পরিবেশেও কিন্তু এনারা আবার বিচরণ করে থাকেন। অর্থাৎ ওনাদের যে সেটাই। সার্কেল বা গ্রুপ আছে, তো হুম হুম। তখন সবাই কিন্তু খুব নেগেটিভ ভাবে জিনিসটাকে দেখেন, যে না, এইভাবে বেঁচে থাকার থেকে চলে যাওয়াই ভালো। মানে সবার মধ্যেই ওই মানে নেগেটিভনেসটা কাজ করে, এবং সবাই দেখা যায় যে আম, এই জীবন অর্থহীন, মানে আত্মঘাতী হয়ে ওঠেন, এবং সেটা সরাসরি আত্মহত্যা না হলেও জি, জি, নিজের প্রতি নিজে নেগলেক্ট করে, ওষুধপত্র গ্রহণ না করে মনে করেন যে এই জীবন আর রেখে দরকার কি, যেভাবে চলছে চলুক, জি, জি, এরকম একটা অবস্থায় চলে যান। জি, জি। তা অনেক ধন্যবাদ। আসলে এগুলো আপনার খুবই মানে সূক্ষ্ম পর্যবেক্ষণ, আমি বলবো। এই বিষয়গুলো আমরা অনেক সময় গুরুত্ব দিই না। আমরা পুঁথিগত বিদ্যা ধরে ধরে অনেক কথা বলি, কিন্তু এই বিষয়গুলো যে আমাদের পারিবারিক জীবনে অনেক বেশি প্রভাব ফেলছে সেটা আমরা অনেক সময় বুঝতে চাই না, এবং এর কারণে কিন্তু দেখা যায় যে যে লোকটার সাথে পরিবারে অলরেডি একটা মানে দূরত্ব ছিল, সেটা অসুস্থ হওয়ার পরে সেই দূরত্বটা আরো বাড়তে থাকে, এবং সেটা ক্রমশ তারা আত্মঘাতী করে তোলে। তা আসলে অনেক কিছুই আলোচনার ছিল। আমরা মনে হয় যে একটু ব্যতিক্রমী কিছু বিষয় আমরা আসলে আপনার সাথে আলোচনা করতে পেরেছি। প্রফেসর সিএম হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা চেষ্টা করেছি হৃদরোগ প্রতিরোধে বা প্রতিরোধযোগ্য হৃদরোগের ক্ষেত্রে বিশেষ কিছু বিষয়কে গুরুত্ব দিতে। আমার মনে হয় যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা খুব একটা বিবেচনার মধ্যে রাখি না, কিন্তু এগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা খাবার দাবারের কথা বললাম, ব্যায়ামের কথা বললাম, এবং পারিবারিক শান্তি, এটা একটা অনেক বড় বিষয়। এই ডিপ্রেশন, এগুলো অনেক বড় বিষয়, এগুলো চিকিৎসা হওয়া উচিত, এবং এগুলোকে আমাদের মনে হয় যে সবারই এগুলোকে নোটিস করা উচিত এবং ব্যবস্থা নেওয়া উচিত।
আজকে এই অনুষ্ঠান থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই প্রয়াসকে আমরা সার্থক মনে করব। দর্শক, আগামীতে আবার দেখা হবে, অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।